আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কথা বলার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। এই এক বছর ধরে আমি যা চিল্লাচ্ছিলাম শায়েস্তা হবে, শায়েস্তা হবে, শায়েস্তা হবে, এবার দিন ওনার পালা। নোটাম জারি হয়ে গিয়েছে বঙ্গোপসাগরে, যেটার মালিক ছিলেন মোহাম্মদ ইউনুস, যার মালিক ছিলেন, সেখানে নোটাম জারি হয়ে গেছে। এইবারের যুদ্ধে যে যে মিসাইল গুলো মারা হবে সেইগুলোর টেস্টিং হবে। এবার 1800 কিলোমিটার পর্যন্ত এগুলো টেস্টিং হবে। বিভিন্ন ধরনের মিসাইল আছে, আকাশ থেকে তীর অব্দি নানান রকম মিসাইল আছে, বিনাকা সব আছে। এখন একটা ঘোষণা বাকি, সেই ঘোষণাটা কিন্তু যে কোনো দিন যে কোনো মুহূর্তে হতে পারে। সেই ঘোষণাটা হচ্ছে এয়ার রুট বন্ধ করা, আকাশ সীমা বন্ধ করা। কারণ যেখানে যুদ্ধ হয় সবার আগে আকাশ সীমাটা বন্ধ করে দেওয়া হয়। সমুদ্র সীমা তো যা বন্ধ করা সে তো আমাদের বিমান নৌবাহিনী করবে। এবারে নৌবাহিনীকে বলা হয়েছে আপনাদের পূর্ণ সুযোগ দেওয়া হবে। কারণ নৌপ্রধান অ্যাডমিরালের আমাদের খুব দুঃখ হয়েছিল যে করাচি বন্দর আমরা জ্বালিয়ে দেবো বলে সব ঠিকঠাক করে দাঁড়িয়েছিলাম, আপনি তো আমাদের সুযোগ দিলেন না। প্রধানমন্ত্রীকে বলেছেন একটা মিটিং এ, প্রধানমন্ত্রী বলেছে हाँ सही है, आपका मुंह से नेवला हमने छीन लिया है, तो इस बार नहीं होगा, आप लोग ही शुरू करेंगे। তাই সমুদ্র পথে আপাতত এই টেস্টিংটা শুরু হয়েছে। নোটামটা জারি হয়েছে। নোটামটা লাগবে দুদিনের জন্য, 21 আর 22, এই দুটো দিন নোটাম জারি হয়েছে। আর এয়ার রুটটা এখনো পর্যন্ত ঠিক হয়নি। তবে সৈন্য সমাবেশ যে সমস্ত অঞ্চলগুলোতে, আমি অঞ্চলের নাম বলবো না কারণ এটা রাষ্ট্রীয় গোপনীয়তার ব্যাপার, আপনারা সবাই বুঝতে পারেন। আপনারা হলো আপনারা করতেন না, রাষ্ট্রের বিরুদ্ধে আপনারা কিছু বলতেন না, রাষ্ট্রের গোপন খবর আপনারা করতেন না। তো এই যত আমার গাঁজাবাজ, গাঁজাখোর, গুলবাজ, আপনার কোনো সত্য কথা সত্য হয় না, একদিন ধরে যারা আক্ষেপ করছিলেন, যারা লিখে লিখে কমেন্ট বক্স আমার ভরিয়ে দিয়েছেন, তারা এবার লিখুন, মানে লেখার জন্য তৈরি হন যে আপনার কথা সত্যি হলো। তবে হ্যাঁ, যুদ্ধটা শুরু হবে পাকিস্তানের দিকে প্রথম, শেষ যা খবর পাওয়া গেছে, এবং শেষ হবে বাংলাদেশে এসে। এবার এমনও হতে পারে ওই যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গে পূর্ব দিকেও শুরু হয়ে যেতে পারে। মানে এভরি পসিবিলিটি ইজ দেয়ার। কখন কোনটা হবে নানান রকম অঙ্ক কষা হয়। তো এখন তো বুটস অন গ্রাউন্ড খুব একটা হয় না, মানে সিঁদুরেই প্রমাণ হয়ে গেছে যে বুটস অন গ্রাউন্ড ভারতের করতে হয় না। ভারতের সৈন্য বর্ডারেই থাকবে, বাকি যা কাজকর্ম করবে ওই ড্রোন আছে, মিসাইল আছে, এরা করবে। আপাতত দু ধরনের মিসাইল ওখানে টেস্টিং হচ্ছে। একটা হচ্ছে ব্যালিস্টিক, একটা হচ্ছে ক্রুজ মিসাইল। কি ক্রুজ মিসাইল হচ্ছে একদম যেটা সোজাসুজি গিয়ে মারে লক্ষ্যবস্তুতে, সেটা হচ্ছে ক্রুজ মিসাইল। আর ব্যালিস্টিক হচ্ছে গিয়ে সোজা ওপরে উঠে যাবে, 10,000 15,000 ফিট ওপরে উঠে যাবে। ওপরে উঠে গিয়ে তার টার্গেটে টার্ন নেবে, নিয়ে একেবারে দ্বিগুণ বেগে, বড় বেগ তার সঙ্গে থাকবে, দ্বিগুণ বেগে এসে একেবারে লক্ষ্যের উপরে ঝাঁপিয়ে পড়বে। ব্যালিস্টিক মিসাইল কিন্তু মারাত্মক। এই ব্যালিস্টিক মিসাইল মেরে কিন্তু নূর খানকে শেষ করে দিয়েছে, সারগোদাকে শেষ করে দিয়েছে, কিরানা হিলসকে শেষ করে দিয়েছে। আরো তো সব আমরা বলেছিলাম 12টা, পাকিস্তান নিজে বলে দিয়েছে 17টা এয়ারফিল্ড ওদের নষ্ট হয়েছে। এটা যদি বাংলাদেশের পাকিস্তানের হয়, পাকিস্তানের যাই হোক না কেন একটা শক্তিশালী মিলিটারি আছে, তারা তো সব পোস্ট ছেড়ে পালিয়ে গেছিল, সব ভেঙে চুরে শেষ হয়ে গেছে। এখনো সে পোস্ট হয়নি কাশ্মীরের ওদিকে, এখনো সে পোস্ট হয়নি, উঠতেই পারছে না, উঠলেই গুলি চালাচ্ছে। এখন এরা অবস্থা। এখন আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন আমরা যুদ্ধাবস্থায় রয়েছি, উই আর ইন স্টেট অফ ওয়ার। উনি আজকেই বলেছেন উই আর ইন স্টেট অফ ওয়ার।
যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তার আগে প্রধানমন্ত্রী বলেছেন, মানে এর আগে প্রধানমন্ত্রী প্রথমে বলেছেন, তারপর আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে কেউ কেউ ভাবে তারা দুনিয়ার কর্তা, ট্রাম্পের নাম না করে। এবার কর্তাগিরি বোঝাবো আমরা, ভারতবর্ষ বোঝাবে। তারপর পীযূষ গোয়েল, সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়, যিনি আমাদের বাণিজ্য মন্ত্রী। তিনি বহুত জোর দৌড়ঝাঁপ করেছেন, বারবার ডেকে নিয়ে গিয়ে তাকে হেনস্থা করা হয়েছে, তিনিও ছেড়ে দেওয়ার পাত্র না, তিনিও হুঙ্কার দিয়েছেন। লাস্ট দিলেন সেনাপ্রধান গত পরশুদিনকে, এবং আজকে আবার প্রধানমন্ত্রী বললেন উই আর ইন স্টেট অফ ওয়ার, আমরা যুদ্ধাবস্থায় রয়েছি। দেশের মানুষ তৈরি থাকুন, আপনাদের কোনো অভাব থাকবে না, সরকার সব রকম ব্যবস্থা করে দেবে, যেগুলো হয় সব রকম সহযোগিতা আপনারা পাবেন। আপনারা দেশের মানুষ এক হন। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন এক হতে বলেন, তখন মোদিজির এতই জনপ্রিয়তা যে মানুষ আর এদিক ওদিক পাবে না। যেমন মানুষ নিজে থেকে ঠিক করে নিয়েছে, সরকার কিছু বলেনি, আমেরিকান পণ্য আমরা বয়কট করব, কোনো আমেরিকার পণ্য আমরা কিনবো না, যেগুলো পড়ে আছে সেগুলো থাক। ব্যবসায়ীরা লস খাবে, সেই লসটা কে পোষাবে? সেই লসটা পোষাবে সরকার। যেমন আমাদের এখানে এই যে ট্রেড বন্ধ হওয়ার ফলে আমেরিকায় আমাদের জিডিপি যদি আপনি হিসেব করেন, তাহলে জিডিপির 0.2% আমাদের ক্ষতিগ্রস্ত হবে, টোটাল জিডিপি 0.2%। আর যদি আপনারা বাণিজ্য দেখেন, বহির্বিশ্বের বাণিজ্য দেখেন, মানে 65% আমাদের লেগে যায়, 35% আমরা বাইরে পাঠাই। তার মধ্যে 5% আমরা মার খাবো। 5%-এর মূল্য যেটা দাঁড়াচ্ছে, সেটা আমাদের জিডিপিতে খুব একটা প্রভাব ফেলবে না। এই যে 5%, ওই যে 77 বিলিয়ন ডলারের যেটা আছে, এই 77 বিলিয়ন ডলারের, এটা আমরা অন্যত্র পুষিয়ে দেবো। আপনাদের মনে আছে এই কাণ্ডটি হবে আন্দাজ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সমস্ত আফ্রিকান কান্ট্রিগুলো ঘুরেছেন, একেবারে সাইপ্রাস থেকে শুরু করে পাপুয়া গিনি পর্যন্ত সর্বত্র উনি ছুটে বেরিয়েছেন। আমাদের যে বিদেশ মন্ত্রী রয়েছে ডক্টর জয়শঙ্কর, তিনি আজকে দিল্লিতে ফিরেছেন এতদিন সফর করে। আমার যে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, তিনি এখনো দেশে ফেরেননি, তিনি 21 তারিখ ফিরবেন। সব হচ্ছে সমন্বয় তৈরি করা। এই ব্রিক্সের আগে 40টা দেশকে একত্র করে ব্রিক্সে নিয়ে এসো। এরই মধ্যে 15 তারিখে আলাস্কাতে বসছেন আমাদের ট্রাম্প আর পুতিন। পুতিন রাজি ছিলেন না, যেহেতু বলেছেন, ট্রাম্প বলেছেন, অনুরোধ করেছেন, পুতিন যাচ্ছেন। কিন্তু পুতিন যে সমস্ত শর্ত রাখবে, এক তো ট্রাম্প মানলো, জেলেনস্কি মানবে না। জেলেনস্কি যেতে চাইছে, কিন্তু জেলেনস্কিকে নিয়ে যাবেন না ট্রাম্প। যাকে নিয়ে আলোচনা সেই বাদ, মানে ট্রাম্প যা ঠিক করবেন তাই। ট্রাম্প তো লাগিয়ে দিয়েছেন, এই আমাদের আসিফ মুনিকে লাগিয়ে দিয়েছেন তো ট্রাম্প, আমি আর চেল্লাবো না, তুই চেল্লা আমার হয়ে, ভোগ জিতনা জি সকে ভোগ তুই। তো এখন আসিফ মুনি চিৎকার করছে। এবারেতে আমি আপনাদের একটা আগাম বার্তা দিয়ে রাখি, সেটা হচ্ছে পাকিস্তান আগের বারে কোমর ভেঙেছিল, এবারে পাকিস্তান কিমা হবে। আর পাকিস্তান যদি কিমা হয়, তাহলে বাংলাদেশ চাটনি হবে, চাটনি। কদিন লাগবে? একদিন লাগবে। কত অ্যাসেট আপনারা ঢুকিয়ে রেখে দিয়েছেন, ISI এর অ্যাসেট আপনাদের বিভিন্ন জায়গায়, সব খবর ভারতবর্ষ রাখে। মিরপুরে কোথায় কোথায় আছে ক্যান্টনমেন্টে, আর আপনার সাভারের কোথায় কোথায় কোন ক্যান্টনমেন্টে আছে সব জানে, জানলা দিয়ে সব গলিয়ে দেবে। সব তৈরি থাকুন। তাই বললাম যে সিট বেল্ট বেঁধে নিন, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে আমার এই 1 বছরের চেল্লানো সফল হওয়ার দিকে চলেছে। গত কয়েকদিন ধরে বাংলাদেশ ও ভারত দুদেশের সোশ্যাল মিডিয়াতে খুব জোর চর্চা চলেছে নয়াদিল্লির পার্লামেন্ট হাউসে সরকারের ডাকা সর্বদল বৈঠক নিয়ে। এমন একটা কথা চাউর করার চেষ্টা হয়েছে যেন সর্বদল বৈঠকে সব দলের অনুমতি নিয়ে তবে ভারত নামবে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে। এই নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমেও দেখলাম তীব্র অনুসন্ধিৎসা।
সবার মধ্যে একটা কি হয় এমন ভাব। কিন্তু যুদ্ধ কি এভাবে শুরু হয় কখনো? কোথাও হয়েছে? আচ্ছা, এই যে অপারেশন সিন্দুর হলো পাকিস্তানের বিরুদ্ধে, তখন কি যুদ্ধ শুরুর আগে সর্বদল বৈঠক করে সবার অনুমতি নিয়ে তারপরে যুদ্ধে নেমেছিল ভারত? তারপরে নেমেছিল? একদমই নয়। অপারেশন সিঁদুর একেবারে আচম্বিত হয়েছে, হঠাৎ গুনাক করে টের পায়নি কেউ। যুদ্ধের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত সেনাকর্তারা, প্রধানমন্ত্রী আর প্রতিরক্ষা মন্ত্রী ছাড়া, মন্ত্রিসভার সদস্যদের দু একজন ছাড়া বাকিরাও ছিলেন পুরোপুরি অন্ধকারে। যেখানে মন্ত্রীরা পর্যন্ত জানতে পারেন না, সেখানে সব দলকে জানিয়ে লড়াইতে নামবে ভারত। ভারত কেন, পৃথিবীর কোন দেশ? এটা ভাবাটাই ভুল। 7 মে 2025 রাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটিতে ড্রোন ও মিসাইল আক্রমণ চালায় ভারত। মাত্র কয়েক মিনিটের মধ্যে তছনছ করে দিয়ে থেমে যায়, যুদ্ধকে আর বাড়ায়নি। খবরে প্রকাশ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তখন সুইমিং পুলে, মানে ওই রাত্রে তিনি সাঁতার কাটছিলেন। সেখানে ফোনে খবর আসে তার কাছে যে ভারত আক্রমণ করেছে। এতেই বোঝা যায় কতটা গোপনীয়তার সঙ্গে এগিয়েছিল ভারত। যদি অল পার্টি মিটিং করে যুদ্ধে যাত্রা করত ভারত, তাহলে কি পাকিস্তানকে এমন প্রস্তুতিবিহীন অবস্থায় পাওয়া যেত? এমন নিশ্চিন্তে হামলা করতে পারত ভারত? পারত না। কারণ ভারতে, এবং বিশেষ করে ভারতের রাজনৈতিক দলগুলোর সবাই যে ধোয়া তুলসী পাতা তা তো নয়। নরেন্দ্র মোদী এবং তার দলের বিরোধিতা করতে গিয়ে অনেকের মধ্যে আবার পাকিস্তান প্রেমও জেগে উঠতে দেখা গেছে। বলা হচ্ছে পাকিস্তানের মানুষ তো আমাদের বন্ধু, তারা তো শত্রু নয়। তাহলে এই যে ভারতের মানুষদেরকে পহেলগাঁওয়ে হত্যা করা হলো, তার ধর্ম দেখে, তার সুন্নত হয়েছে কিনা দেখে, এটা কেন? এটা অতীতে বহুবার দেখা গেছে। এইভাবে ভারতীয়দের একটা শ্রেণীর মধ্যে পাকিস্তানের প্রতি প্রেম বহুবার দেখা গেছে, এখনো দেখা যাচ্ছে এবং ভবিষ্যতেও দেখা যাবে। কারণ রাজনীতি এমনই জিনিস। সুতরাং অল পার্টি মিটিং এর আগে আগে ভাগে সব বলে দিলে সেটা শত্রুর কাছে পৌঁছতে একদমই দেরি হবে না। শত্রু সতর্ক হয়ে যাবে। সুতরাং অল পার্টি তাই ঢাকঢোল পিটিয়ে সবাইকে সব জানিয়ে যুদ্ধে নামে না কেউ। তবে হ্যাঁ, অপারেশনের পর সব দলকে জানানো এটা সরকারের কর্তব্য, এটা গণতন্ত্রের শর্তও বটে। 7 মে রাতে অপারেশন সিঁদুর চালাবার পর 8 মে তারিখে অল পার্টি মিটিং ডেকে সবকিছু জানিয়েছিলেন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এরপর পাকিস্তান পাল্টা আক্রমণ করলে ভারত তার জবাবও দেয়, এবং সেজন্য কোনো সর্বদল বৈঠকের দরকারও পড়েনি। গত সোমবার থেকে ভারতীয় পার্লামেন্টের বাদল অধিবেশন শুরু হয়েছে। যুদ্ধের বিষয়ে যার যা বক্তব্য আছে সেটা পার্লামেন্টে আলোচিত হবে, এটাই নিয়ম। আরে বাদল অধিবেশন কেন? বাজেট অধিবেশন, শীতকালীন অধিবেশন ইত্যাদি সমস্ত অধিবেশন শুরু হওয়ার আগে সমস্ত দলের নেতাদের নিয়ে সরকার পক্ষ আলোচনায় বসে অধিবেশনের আলোচ্য বিষয় ঠিক করতে, যাতে সুষ্ঠুভাবে অধিবেশন চলে সে ব্যাপারে মতের আদান প্রদান করতে। এটা সাধারণ রেওয়াজ। এবারও সেই একই কারণে সরকার গত রবিবার ডেকেছিল সর্বদল বৈঠক। সেই বৈঠকে পার্লামেন্টের আগামী অধিবেশনে বিরোধীরা কোন কোন বিষয়ে আলোচনা করতে চায়, সরকার সেই আলোচনা করতে দেবে কিনা, বা সরকার সেই আলোচনা চাইছে কিনা, চাইলে কতটা চাইছে ইত্যাদি বিষয়ে মতের আদান প্রদান হয়, এবং সেটা হয়েছে। এমন কিছু বিষয়ের আলোচনাও সেখানে হয়েছে যেগুলো সাধারণভাবে অন্য দেশের ব্যাপার, কিন্তু ভারতের স্বার্থ সেখানে জড়িত। সেসব বিষয় যেমন পার্লামেন্টে ওঠে, তেমন ভাবেই ওঠে সর্বদলীয় বৈঠকে। এটা হয়েই থাকে। যেমন ইতিপূর্বে চীন ভারতের জমি দখল করেছে, এই নিয়ে কংগ্রেস বহুবার সরব হয়েছে পার্লামেন্টে। একই সঙ্গে এই আলোচনা হয়েছে প্রাক অধিবেশন যে সর্বদলীয় বৈঠক হয় সেখানেও। বাংলাদেশে, তারপর বাংলাদেশের কথাটা ধরুন, বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ, জঙ্গিবাদের উত্থান, এসব নিয়েও আলোচনা হয়েছে ভারতের সংসদে।
বলা হয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, এর জন্য বাংলাদেশের সাথে সরকারের সাথে যোগাযোগ করতে, তাদের কাছ থেকে তা বন্ধ করার জন্য বলতে। এসবগুলো হয়। সর্বদলীয় বৈঠকেও সদস্যরা এসব নিয়ে সরকারকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছে। এর আগেও সরকার সায় দিয়েছে সদস্যদের উদ্বেগে, বলেছে যে ভারত সরকার সবকিছু নজরে রেখেছে এবং যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থাও নেবে। এই ব্যবস্থা নিতে হয় আন্তর্জাতিক নিয়ম কানুনকে মাথায় রেখে। আমার গায়ে জোর আছে বলে আর তুমি দুর্বল অতএব আমি ঝাঁপিয়ে পড়বো তোমার উপর, এটা হয় না। আর এই নীতিতে ভারত কোনোদিন বিশ্বাসী নয়, ছিল না, এখনো নয়। কিন্তু দেখা যাচ্ছে কিছু মানুষ এটাই চাইছে। তারা চাইছে ইউনূস সরকার ভারতের শত্রু আর শেখ হাসিনা ছিলেন ভারতের বন্ধু, সুতরাং শেখ হাসিনার সরকারকে অন্যায়ভাবে উৎখাত করে দখল করেছে এই ইউনূসের যে